বলে ইমা যেতে লাগলো। ঈশান বলল, দাঁড়াও ইমা, আমি দেখছি। ওকে। ঈশান ইসমার রুমে গেল। দেখে ইসমা মন খারাপ করে জানালার সামনে দাঁড়িয়ে আছে। ঈশান রুমের দরজা ভিড়িয়ে দিয়ে ইসমার পাশে গিয়ে দাঁড়ালো এবং বলল, কার মন খারাপ? মনে হচ্ছে আমার বন্ধুর মন খারাপ, কিন্তু কই আমার বন্ধুটা তো দেখতে পাচ্ছি না। ইমা ঈশানের দিকে ঘুরে মুখ ভার করে বলল, এখানে আমি। আরে কথাও বলছে তো, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? বন্ধু কোথায় তুমি? ইসমা ঈশানের কোট টেনে বলল, আমি এই যে নিচে। আরে বন্ধু তুমি এখানে, আমি তো দেখতেই পাইনি। এসো আমার সাথে। বলে ইসমার হাত ধরে নিয়ে বিছানায় বসাই এবং ঈশান হাঁটু ভেঙে ইসমার সামনে বসে। ইসমা, আমি তো তোমার বন্ধু, তো বন্ধুকে বলবে না কি হয়েছে, কেন মন খারাপ তোমার? ইসমা কান্না ভরা চোখে মাথা তুলে ঈশানের দিকে তাকালো। ইসমার চোখে পানি দেখে ঈশানের বুকের মধ্যে কেমন যেন একটা হয়ে উঠল। ঈশান ইসমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? তোমাকে কে কি বলেছে আমাকে বলো, আমি সবাইকে বকে দেবো। এভাবে কান্না করো না শোনা। বন্ধু, আমার বান্ধবীরা বলেছে তোর মা খুনি, তুই খুনির মেয়ে, ওরা খুব বাজে। ঈশান ইসমাকে ছেড়ে ইসমার চোখ মুছে দিয়ে বলল, তাহলে এই ঘটনা, এই জন্য তোমার মন খারাপ? ঠিক আছে মামুনি, আমি ওদের অনেক বকা দিব, তুমি কান্না করো না, ওকে? এদিকে ইমা ধীরে ইসমার রুমের দরজা খুলে দেখে ঈশান ইসমাকে শান্ত করছে। বন্ধু, আমি ওই স্কুলে পড়তে চাই না, আমি আর যেতে চাই না ওই স্কুলে। ইমা রুমের ভেতরে ঢুকে ইসমা বলে ডাক দিল। ইসমা ইমার দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে ইমাকে জড়িয়ে ধরল। ঈশান উঠে দাঁড়িয়ে ইমার দিকে তাকালো। ইমা হাঁটু ভেঙে ইসমার সামনে বসে বলল, কান্না করো না মা। আমি ওই স্কুলে যাব না মা। ঠিক আছে, যেও না। ঈশান এসে ইসমার মাথায় হাত দিলে ইসমা ঈশানের দিকে তাকাই। ঈশান ইসমার সামনে বসে বলল, তোমাকে ওই স্কুলে পড়তে হবে না, তোমাকে অন্য স্কুলে পড়াবো, অনেক বড় স্কুলে। বড় স্কুলে পড়বে তুমি? এগুলো কি বলছো ঈশান? ঠিকই বলেছি। ইমা একটু রেগে উঠে দাঁড়ালো। ইসমা ঈশানের কথা শুনে খুব খুশি হয় এবং ঈশানকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো বন্ধু। রোকসানা রুহি দরজার কাছে দাঁড়িয়ে আছে আর দেখছে আর মুচকি হাসছে। ইমা মুখটা গম্ভীর করে রুম থেকে বের হতেই দেখে রুহি রোকসানা দাঁড়িয়ে আছে। ইমা ওদের পাশ কাটিয়ে বের হয়ে চলে গেল। রুহি ইমার পিছে গেল। রোকসানা রুমে ঢুকে বলল, মামুনি, স্কুল পোশাক চেঞ্জ করতে হবে তো। ইসমা, তুমি স্কুলের পোশাক চেঞ্জ করে দাও, আমি বসার রুমে যাই, ঠিক আছে? আজ কিন্তু চলে যেও না। ওকে সুইট হার্ট। মুচকি হেসে ইসমার কপালে চুমু দিল। ঈশান ইসমার রুম থেকে বের হয়ে বসার রুমে আসে। দেখে ইমা মুখ ভার করে একাই বসে আছে। ডক্টর রুহি? চলে গেছে, ওর হসপিটাল থেকে ফোন এসেছে। ঈশান বসলো এবং ইমার দিকে তাকিয়ে বলল, সরি ইমা। ইমা ঈশানের দিকে ভ্রুক্ষেপ করে তাকিয়ে বলল, কেন ঈশান? কেন ইসমাকে এই কথা বলতে গেলে তুমি? ঈশান, আমার এখন চাকরি নেই, আমি কি করে সংসার চালাবো তাই জানি না আমি। আর তার উপর তুমি ওকে বড় স্কুলের কথা বললে, এত টাকা। ইমা, আমি আছি, আমি ইসমাকে ভালো স্কুলে পড়াতে চাই, প্লিজ এটা নিয়ে আর না বলো না। ঈশান তুমি। আমি জানি আমি বাইরের মানুষ, কিন্তু ইমা আমাকে তো বন্ধু ভাবতে পারো নাকি? তোমার বন্ধু হওয়ার অধিকারটাও আমার নেই? বলতেই ইসমা আসলো। ইসমা ঈশানের পাশে এসে বসলো। তুমি আমার সাথে খেলবে? খেলবো, তবে আজ না, আমার একটু তোমার আম্মুর সাথে কথা আছে। মামুনি তুমি চলো, আমি তোমার সাথে খেলি। ওকে, চলো, বাই বন্ধু। ঈশান মুচকি হেসে বাই। ইসমা উঠে রোকসানার সাথে চলে গেল। ইমা, আসল কথা বলা হয়নি, আমি ঠিক করেছি আজ রাতে ইউএসএ যাব, মেরানকে ধরতে হবে। তুমি কি যাবে আমার সাথে? আমার তো পাসপোর্ট করানি, আর এখন এই মুহূর্তে এত টাকাও নেই আমার। এইগুলো নিয়ে ভেবো না, আমি প্রাইভেট প্লেনে যাব, তুমি শুধু তৈরি থেকো তাহলেই হবে। কিন্তু ইসমা। ইসমা আমাদের সাথে যাবে, সাথে তোমার মেয়েট রোকসানাও যাবে। কিন্তু কোনো কিন্তু না। তুমি জানতে চাও না মেরান কেন এমন করলো? আমি কিন্তু জানতে চাই ও কেন এমন করলো, আর এটা জানতে হলে একটাই পথ, ইউএসএ যেতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমার ইসমার রোকসানার পাসপোর্টের ব্যবস্থা করে নিব। রাত 9টায়
আমার গাড়ি আসবে তোমাদের নিতে, তৈরি থেকো। এখন আসি আমি। বলে ঈশান উঠে দাঁড়ালো। ইমা উঠে দাঁড়িয়ে বলল, ওকে। সন্ধ্যা। ইমা ইসমার কাপড় নিজের কাপড় গুছিয়ে ব্যাগে তুলছে। ইমা মনে মনে ভাবছে, আমি কি ঠিক করছি ঈশানের সাথে যেতে রাজি হয়ে? ইসমা এসে ইমার হাত ধরলো। ইমা চমকে ইসমার দিকে তাকাই। আমরা কোথাও যাচ্ছি আম্মু? হুম, তোমার বন্ধু আমাদের বেড়াতে নিয়ে যেতে চায়। বন্ধু? সত্যি? তোমার রোকসানা আন্টিও যাবে। ইসমা আনন্দিত সুরে হাততালি দিয়ে লাফাতে লাফাতে বলল, কি মজা, আমরা বেড়াতে যাব, কি মজা। ইমা মুচকি হেসে ইসমার মাথায় হাত বুলিয়ে দিল। রাত 9টা। ঈশান ইমাকে ফোন করলো। ইমা ফোন রিসিভ করে কানে ধরে। ইমা, গাড়ি পাঠিয়েছি, নিচে ওয়েট করছে। ইমা জানালা দিয়ে নিচে তাকালো, দেখে কালো রঙের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা বের হচ্ছি। ওকে, আমি এয়ারপোর্টে আছি, তুমি আসো, বাই। বলে ফোন কেটে দিল। ইমা জানালা দিয়ে নিচে গাড়ির দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কোনো ভুল করছি না তো? এমন তো হতে পারে ঈশান আমায় মিথ্যে বলছে, হয়তো 6 বছর আগের রাগ ক্ষোভের প্রতিশোধ নিতে যাচ্ছে। এই জন্য প্ল্যান করেছে ও আমার ইসমার ক্ষতি করার জন্য। ইমা এসে বিছানায় বসলো এবং দীর্ঘশ্বাস ছেড়ে নিজের গালে আস্তে আস্তে বাড়ি দিয়ে বলল, এগুলো কি ভাবছি? ওর যদি আমার ক্ষতি করারই থাকতো তাহলে আমাকে জেল থেকে কেন বের করলো? না না, উফ আল্লাহ, আমার মাথা কাজ করছে না, কেন এত ভয় লাগছে আমার। ইমা উপরে তাকিয়ে চোখ বন্ধ করে বলল, আল্লাহ, তুমিই আমার শেষ সম্বল, আমাকে, আমার মেয়েকে রক্ষা করো। ঈশান যা প্রমাণ শোনালো, দেখিয়েছে, আমি তার উপর ভিত্তি করেই আমেরিকা যেতে রাজি হয়েছি। আম্মু? ইমা চোখ খুলে ইসমা রোকসানার দিকে তাকালো। ইমা হেসে বলল, চলো এবার যাওয়া যাক। ঈশান এয়ারপোর্টে আসে। এমন সময় তার বাবা কল করে। আকাশ ফোন রিসিভ করে ঈশানের হাতে দেয়। হ্যাঁ বাবা, বলো। এগুলো কি হচ্ছে? বাবা টেনশন নিও না, হসপিটাল হবে। এগুলোর সব কিছুর পেছনের মাথা কে, তাকে খুঁজে পেয়েছি। আমি যাচ্ছি তাকে ধরতে। ওকে, ভালো খবর শুনতে চাই ঈশান। ওকে বাবা। ঈশান ফোন কেটে দিয়ে ফোন আকাশের হাতে দিল। এদিকে ইমাদের গাড়ি চলে আসে। ঈশানের বডিগার্ডরা গাড়ির দরজা খুলে দিল। ইমা, ইসমা, রোকসানা বের হলো। বডিগার্ডরা তাদের সাথে নিয়ে ভেতরে চলে গেল। রোকসানা অবাক হয়ে দেখছিল সবকিছু। ঈশান দেখে ইমা ইসমাকে কোলে নিয়ে আসছে। ঈশান মুচকি হাসলো, কিন্তু এদিকে ইমার মনে নেই সেই ভয়টা কাজ করছিল তখনও। ইসমা ঈশানকে দেখে ইমার কোল থেকে নামাতে চাইলো। ইমা ইসমাকে নামিয়ে দিল। ইসমা দৌড়ে ঈশানের কাছে গেল। ঈশান ইসমাকে কোলে তুলে নেয় এবং ইসমার গালে চুমু দেয়। তুমি ভালো আছো মামুনি? বন্ধু, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। ঈশান ইমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হাই ইমা, কোনো সমস্যা হয়নি তো? না, ওকে, চলো যাওয়া যাক। স্যার, আমাকে দিন, আমি ইসমাকে কোলে নিচ্ছি। না, ঠিক আছে। আমি হেঁটে যাব, আমি বড় হয়েছি না। ওরে বাবা, ইসমা বড় হয়ে গেছে। ওকে চলো, হেঁটেই চলো। বলে ইসমাকে কোল থেকে নামিয়ে হাত ধরে ভেতরে নিয়ে চলে গেল। সবাই প্লেনে উঠে বসলো। ইমা ঈশানের সামনের সিটে বসলো। ইসমা ঈশানের পাশে, রোকসানা আলাদা সিটে। ঈশান ইমার দিকে তাকিয়ে মনে মনে বলল, কেন যেন মনে আনন্দ লাগছে, এত বছর পর তুমি আমার সাথে বসে আছো, আমার সাথে যাচ্ছ। ওর ভাবনার মাঝে ইমা ঈশানের দিকে তাকালো। কিছু বললে? কই না তো, কিছু বলিনি। বন্ধু, এটা কি তোমার প্লেন? তোমার পছন্দ হয়েছে? এমন সময় জনি আসলো। স্যার, রোকসানা জনির কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকাই। রোকসানা জনিকে পেছন থেকে দেখে, সামনে চেহারা দেখতে পায় না। স্যার সব ঠিক আছে। ওকে। জনি ঘুরতেই রোকসানার উপর চোখ পড়ে। জনি চোখ বড় বড় করে তাকায় রোকসানার দিকে। রোকসানা বড় চোখ করে জনির দিকে তাকাই। রোকসানা জনি একসাথে জোরে বলে উঠল, তুমি। ঈশান ইমা চমকে ওদের দিকে তাকাই। কি হলো? জনি ঈশানের দিকে তাকিয়ে একটু রেগে বলল, স্যার, এই শাকচুনি এখানে কি করছে? কি? আমি শাকচুন্নি? অসভ্য একটা। তুই অসভ্য। রোকসানার দিকে তাকিয়ে রেগে বলল। রোকসানা উঠে দাঁড়িয়ে বলল, আর 1 মিনিটও না ম্যাডাম, আমি গেলাম।
বলে রোকসানা জনিকে ঠেলা দিয়ে চলে যেতে লাগলো। ইমা ইসান উঠে দাঁড়াই। ইমা বলল, রোকসানা কি করছো? কোথায় যাচ্ছো? এই ইতরের সাথে আমি যাব না। বলতেই আকাশের সাথে রোকসানার ধাক্কা লাগে। সাবধানে, কিন্তু চিনতে পারছো না আমি আকাশ। আকাশ? তুমি আকাশ? আমি চিনতেই পারিনি তোমাকে। বদলে গেছি তাই চিনতে পারোনি, কিন্তু জনিকে ভালোই চিনেছ। আর চিনবেই বা না কেন, দুজন তো। বলতেই রোকসানা রেগে বলল, চুপ করো। ওই শয়তানের চেহারা আমি কোনো দিনও ভুলবো না। মুখ বেঁকিয়ে জনের দিকে তাকিয়ে বলল, আমি শয়তান, আর তুই কে? তুই শাকচুন্নি। আরে আরে কি শুরু করলে তোমরা? আগে বলো তোমরা তিনজনকে চেনো? জি স্যার, আমরা তিনজন একই স্কুলে পড়তাম। তা তো বুঝলাম, কিন্তু রোকসানার জনির এত কিসের রাগ, এটাই তো বুঝলাম না। আকাশ হাত তুলে ইমার দিকে তাকিয়ে বলল। আমি বলছি। বলতেই রোকসানা জনি জোরে বলল, কোনো দরকার নাই। আকাশ চমকে ওঠে। ঠিক আছে তোমরা শান্ত হও। রোকসানা ইসানের দিকে তাকিয়ে মুখ ভার করে বলল। ক্ষমা করবেন স্যার, আমি যেতে পারবো না। জনি মুখ বিকৃত করে বলল, ঢং, তোর সাথে যাওয়ার জন্য আমার বয়ে গেছে। রোকসানা বিস্ফোরিত চোখে রেগে বলল, গায়ে পড়ে ঝগড়া করবি না, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। কি করবি তুই? কি করবি? বলে রোকসানার দিকে এগিয়ে যেতে লাগে। রোকসানাও এগিয়ে আসতে লাগে। ইসান জনি রোকসানার মাঝখানে দাঁড়িয়ে জোরে বলল, অনেক হয়েছে, দুজনাই চুপ। জনি রোকসানা চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়ালো। দুজন মন দিয়ে আমার কথা শোনো। তোমাদের কি সমস্যা এই সময় শুনতে পারবো না, কিন্তু দুইজন আর একটা কথাও বলবে না। জনি, গিয়ে ওইখানে বসো। আর রোকসানা, তুমি গিয়ে ওইখানে বসো। কিন্তু কোনো কিন্তু না, তোমাকে একদিকে বসতে বলেছি, ওকে আরেক দিকে। চেহারাও দেখতে হবে না দুইজনার। যাও গিয়ে বসে পড়ো। রোকসানা জনের দিকে তাকিয়ে মুখ ভেংসি দিয়ে চলে গেল। জনি রেগে ইসানের দিকে তাকিয়ে বলল, স্যার দেখেছেন, ও আমাকে মুখ ভেঙচি দিল। ইসান জনির কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, আরে জানোই তো, মেয়েরা একটু অমনি, না পারলে মুখ ভেঙচি দেয়, বাদ দাও। ইমা ইসানের কথা শুনে রেগে গিয়ে বলল, কি তাই না? মেয়েরা না পারলে মুখ ভেঙচি দেয়? ইসান ইমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দেয় তো। তুমি? কি আমি মিথ্যা বলেছি? আচ্ছা, এখন কি তোমরা দুজন ঝগড়া করবে? ইমা ইসান ইসমার দিকে তাকালো। ইমা গটমট করে ইসানের দিকে তাকিয়ে ইসমাকে বলল, তোমার বন্ধুর সাথে ঝগড়া করতে আমার বইই গেছে। আমারও কোনো শখ নেই। দেখো দেখো, মেয়েরা বলে শুধু মুখ ভেঙচি দেয়, এখন নিজে যে মুখ ভেঙচি দিল সেটার কি? আমি মোটেও মুখ ভেঙচি দেইনি। ইসমা, তোমার আম্মু মিথ্যা বলছে। আমি মিথ্যা বলছি? তুমি মিথ্যা বলছো, মিথ্যুক কোথাকার। আমি মিথ্যুক। হ্যাঁ, তুমি মিথ্যুক। বলতেই আকাশ ইসান ইমার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, ম্যাডাম, আপনারা শান্ত হন। ঝগড়া করছেন কেন? ইসান ইমা আকাশের দিকে তাকিয়ে একসাথে জোরে বলল, তুমি চুপ করো। আকাশ ভয়ে চুপ হয়ে যায়। এদিকে ইসান ইমা দুজনের দিকে তাকাই এবং দুজনেই মনে মনে বলে, আমি ইমার সাথে ঝগড়া করছি? আমি ঈশানের সাথে ঝগড়া করছি কেন? ইসান ইমা দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকে। একসাথে বলল, সরি। ইসমা ঈশান ইমার কথা শুনে জোরে হাসতে লাগে। ঈশান ইমা বোকার মতো করে ইসমার দিকে তাকাই এবং দুজনাই এক চিলতে হাসি দেয়। এমন সময় বিমানবালা এসে বলল, ঈশান ইমা আস্তে গিয়ে বসে পড়ল। ইমা লজ্জায় ঈশানের দিকে আর তাকাতেই পারছে না। ঈশানেরও কি একই অবস্থা? এদিকে জনি আকাশ একসাথে বসে রইল। ইমা ম্যাডাম, আর আমাদের স্যারকে কিন্তু বেশ দেখায় বল। কিন্তু ম্যাডাম বিবাহিত। বেচারা আমাদের স্যার নিজের ভালোবাসার মানুষটাকেও কাছে পেয়েও পেল না। ঠিক। আকাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, তুই রোকসানার সাথে এমন করলি কেন? দেখ, ভুল কিন্তু তোরও ছিল। জনি আকাশের দিকে ভ্রুকুচ করে বলল, চুপ করবি, ওর কথা শুনতে চায় না। আমি কোনোই ভুল করিনি, সব ওই করেছে। ও আমাকে ছেড়ে গেছে, আমি না। কেন গেছে সেটা ভেবেছিস কখনো? শোন জনি, তোর যথেষ্ট দোষ ছিল, রোকসানাকেও একটা দোষ বলিস না। তুই চুপ করবি না? আমি উঠে যাব।
ওকে, কিছু বলবো না, আমি ঘুমালাম। 3 ঘন্টা পর ঈশানের হঠাৎ ঘুম ভেঙে যায়। ঈশান দেখে ইসমা তার হাতের সাথে ঠেস দিয়ে ঘুমাচ্ছে। ঈশান ইমার দিকে তাকায়, দেখে ইমাও ঘুমিয়ে আছে। ঈশান ইমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল। ঘুমিয়ে থাকলেও তোমাকে সুন্দর দেখায় মা। ইমা নড়ে চড়ে উঠল। ঈশান তাড়াতাড়ি চোখ বন্ধ করে। 1 মিনিট পর আবার চোখ খুলে ইমার দিকে তাকাই, দেখে ইমার মাথার চুল তার মুখে পড়ছে। ঈশান ইসমাকে ভালো করে শুইয়ে দিয়ে উঠে ইমার মুখের ওপর থেকে আলতো করে চুল সরিয়ে দিতেই ইমা চোখ খুলে ঈশানের দিকে তাকাই। ঈশান চমকে তাড়াতাড়ি সরে যায়। ইমা সোজা হয়ে বসলে ঈশান ভীত সুরে বলে, আসলে তোমার মুখের উপর চুল পড়েছিল, তোমার ঘুমের সমস্যা যেন না হয় তাই। বলতেই ইমা গম্ভীর সুরে বলে, হয়েছে, দেখো আমি তোমার সাথে ইউএস যাচ্ছি শুধুমাত্র মেরানের এমন করার পেছনে কারণ শুনতে, আর কিছুই না। তুমি আমার থেকে দূরে থাকো প্লিজ, এটাই চাই আমি ঈশান। ঈশান মুখে হাত দিয়ে প্লেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, ভালো মন্দ নিয়ে মানুষ, আমি হয়তো তোমার কাছে সবচেয়ে খারাপ মানুষ, কিন্তু আজও কি তুমি ঠিক? কখনো ভেবে দেখেছই না? ঈশান আমি এগুলো বিষয়ে কথা বলতে চাই না। ঈশান গভীর শ্বাস ছেড়ে উঠে বাথরুমে গেল। ইমা ইসমার দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। তারা চলে আসলো ইউএসএ। সবাই এয়ারপোর্ট থেকে বের হয়। বডিগার্ডরা ঈশানদের ইউএসএ তে তাদের কোম্পানির বিশ্বস্ত লোক ক্যানি আসে ঈশানকে রিসিভ করতে। 4টা গাড়ি। ঈশান, ইমা, ইসমা এক গাড়িতে উঠলো, আর 3টে গাড়িতে বডিগার্ডরা। আকাশ, জনি, রোকসানা এক গাড়িতে উঠলো। জনি রোকসানার সাথে বসবে না, এজন্য সামনে বসে। আকাশ, রোকসানা পিছে বসে। তারা চলে আসে তাদের গেস্ট হাউসে। বিশাল বড় গেস্ট হাউস। ইসমা বাড়ি দেখে আনন্দিত সুরে বলল, বন্ধু, এটা তোমার বাড়ি? মামুনি এসো। ঈশান ইসমার হাত ধরে ভেতরে ঢোকে। ইমা অবাক হয়ে চারিদিক দেখে, সাথে রোকসানাও। তারা যেন এক রাজপ্রাসাদে ঢুকছে। এতই চাকচিক্যময় গেস্ট হাউসটা। গেস্ট হাউসের ম্যানেজার এবং কাজের সব মানুষরাই সবাই স্বাগতম জানালো তাদেরকে। মিস্টার মাইকি বাড়ির ম্যানেজার, তাকে উদ্দেশ্য করে ঈশান বলে, মিস্টার মাইকি, ওনাদের রুমগুলো দেখিয়ে দিন। আর মিস্টার ক্যানি, আপনি আমার সাথে আসুন। বলে ঈশান চলে গেল। আকাশ, জনি, ক্যানি ঈশানের পিছে যাই। আসুন ম্যাডাম। ইমা ইসমাকে নিয়ে মাইকির পিছে পিছে গেল। মাইকি ইসমার দিকে তাকিয়ে ইমাকে বলল, এটা কি আপনার মেয়ে? জি। ভারী মিষ্টি দেখতে। মামুনি, তোমার নাম কি? ইসমা ইমার দিকে তাকাই। ইসমার গালে হাত দিয়ে বলল, তোমার নাম জিজ্ঞেস করছে মা। ইসমা। খুব সুন্দর নাম, এবং তোমার হাসিটাও খুব সুন্দর। মাইকি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাদের জয়িস স্যার এই গেস্ট হাউসটা খুব শখ করে কিনেছেন। ওনারা ইউএসএ আসলে এখানে থাকে না। আপনি কত বছর এখানে চাকরি করছেন? 10 বছর হয়েছে। এইটা আপনার রুম ম্যাডাম। রুমের দরজা খুলে দিয়ে বলল। ইমা রুমে ঢুকে রুমে দেখে তার ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি আসে। মাইকি খেয়াল করলো ইমার হাসি। রুমের দেয়ালের রং আপনার পছন্দ হয়েছে ইমা ম্যাডাম? ইমা মাইকির মুখে তার নাম শুনে একটু অবাক হয়। এমন সময় একজন মেয়েড এসে মাইকিকে ডেকে বলল, স্যার আপনাকে একটু আসতে হবে। তুমি যাও, আমি আসতেছি। ম্যাডাম, আপনি বিশ্রাম করেন। তুমিও বিশ্রাম করো মামুনি। ইসমার মাথায় হাত বুলিয়ে বলে মাইকি চলে গেল। ইমা চিন্তিত হয়ে মনে মনে বলল, উনি আমার নাম নিল, কিন্তু উনি আমার নাম জানলো কি করে? আমি তো আমার নাম ওনাকে বলিনি। মিস্টার ক্যানি, কোনো খোঁজ পেয়েছেন? স্যার, খোঁজ পেয়েছি বলতে ওনার এখানে নিজস্ব হসপিটাল আছে, তবে এখনও আমার সেখানে যাওয়া হয়নি। শুনেছি উনি হসপিটালে যায়, তবে সবসময় না। ওর বাড়ি কোথায় খুঁজে বের করেছেন? স্যার, তবে আজকালের মধ্যে পেয়ে যাব। স্যার, একটা ইনফরমেশন দেওয়ার ছিল। বলেন। আমরা যতদূর খোঁজ পেয়েছি উনি অবৈধ কাজে জড়িত আছেন। যেমন? ডেড বডির ভেতর ড্রাগস পাচার করে। উনি এখানে থাকে, তবে অন্য দেশেও যায়। সাউথ কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ওনার যাওয়া আসা আছে। সবই তো বুঝলাম, কিন্তু এখন এখানে আছে তো? স্যার, সেটা বলতে পারছি না, তবে আজকে খোঁজ নিয়ে আপনাকে জানাবো। ওকে। পরের দিন সকালে রোকসানা নিজের রুম থেকে বের হতে দেখে জনি ঘুম চোখে মাথা চুলকাতে চুলকাতে তার পাশের রুম থেকে বেরোচ্ছে। রোকসানা রেগে বলে, তুই? জনি চমকে রোকসানার দিকে তাকাই। সকাল সকাল আল্লাহ
তোর চেহারায় আগে দেখালো? রোকসানা উপরে তাকিয়ে অসহায় সুরে বলে, আল্লাহ, তুমি কেন এমন করো? এই শয়তানটাকে দেখে আমার দিনটাই তুমি শুরু করালে। ছি! জনির দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে রুমের ভেতর চলে গেল জনি। রোকসানাকে মুখ ভেঙসি দিয়ে সি বলে চলে গেল। ইমা মেরান এখানে নেই। ইমা ভ্রুক্ষেপ করে বলল, মানে তুমি যে বললে ও এখানে থাকে? থাকে, তবে অন্য দেশেও যায়। যাই হোক, 3 দিন ওয়েট করতে হবে। মেরান থাইল্যান্ডে আছে। আমরা এই 3 কি করব? ঘুরে বেড়াবো, ইউএসএ ঘুরে দেখবো। ইউএসএ অনেক সুন্দর দেশ, তোমার ভালো লাগবে। বলতেই ইসমা আনন্দিত সুরে বলে উঠল। বেড়াতে যাব আমরা। ঈশান ইমা পিছনে ঘুরে ইসমার দিকে তাকাই। ইসমা দৌড়ে এসে বলে, কখন যাব বন্ধু বেড়াতে? ঈশান ইসমাকে কোলে নিয়ে ইসমার গালে চুমু দিয়ে হেসে বলে, এক্ষুনি যাবো কিউটি, চলো। বলে ঈশান ইসমাকে নিয়ে সেখান থেকে চলে গেল। ইমা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে গভীর একটা শ্বাস ছাড়ে। বন্ধু, পার্ক আর কত দূর? এই তো কাছাকাছি চলে এসেছি। ইসমা, এত ব্যস্ত হওয়ার কি আছে? চুপচাপ বসে থাকো। থাক, ওকে কিছু বলো না। ইসমার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল। ঈশান ইসমার সাথে হাসাহাসি করছে, সেটা ইমা অপলক দৃষ্টিতে দেখে। ঈশান হাসতে হাসতে ইমার দিকে তাকালে ইমা তাড়াতাড়ি চোখ সরিয়ে অন্যদিকে তাকাই। কিছুক্ষণ পর ওই তো পার্কে চলে এসেছি। ইসমা খুব এক্সাইটেড, সে অবাক হয়ে দেখছিল। কি সুন্দর বন্ধু। ড্রাইভার গাড়ি থামালো। 2 জন লোক এসে গাড়ির দরজা খুলে দেয়। ঈশান ইসমাকে নিয়ে বের হয় গাড়ি থেকে। ইমাও বের হয়। থ্যাংক ইউ ইসমা, চলো ভেতরে যাই। চলো। এমন সময় পিছনে তাদের আরেকটা গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলতেই জোরে জোরে ঝগড়া করার শব্দ। ইমা ঈশান ইসমা পিছনে ঘুরে তাকাই, দেখে জনি আর রোকসানা তুমুল কথা কাটাকাটি ঝগড়া করছে। ইমা ঈশানের দিকে তাকাই, ঈশান ইমার দিকে। আকাশ তাড়াতাড়ি কানে আঙুল গুজে গাড়ি থেকে বের হয়ে ঈশানের কাছে ছুটে আসে। কি হয়েছে? স্যার, এদের সাথে আমি আর গাড়িতে উঠতে চাই না। পুরো রাস্তা দুজনে এত ঝগড়া করেছে, কি বলবো আপনাকে। দেখেন, এখনো করছে। ও স্যার, আমি কানে এখন কিছু শুনতে পাচ্ছি না। বুঝেছি। ইসমা মামুনি, তুমি আম্মুর সাথে পার্কের ভেতরে যাও, আমি আসছি। ওকে বন্ধু। ইসমা দৌড়ে গিয়ে ইমার হাত ধরল। আকাশ, তুমি ওদের সাথে যাও, আমি জনি আর রোকসোনার ব্যাপারটা দেখছি। ওকে স্যার। ইমা ইসমাকে নিয়ে আকাশ পার্কের ভেতরে গেল। পুরো পার্কে একটাও মানুষ নেই, শুধু পার্কের দেখাশোনা যারা করে তারা বাদে। ইমা আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, পার্ক ফাঁকা কেন? ম্যাডাম, স্যার পুরো পার্কটা রিজার্ভ করেছে ইসমার জন্য, তাই এমন ফাঁকা। ইসমা মামুনি, আসো আমার কোলে। বলে আকাশ ইসমাকে কোলে নিয়ে পার্কের ভেতরে চলে গেল। ইমা পেছনে ঘুরে ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান জনি রোকসানার সাথে কথা বলছে। তোমাদের 2 জনের সমস্যাটা কি বলো তো? স্যার, আমি যদি জানতাম ও আসবে তাহলে আমি কখনো আমেরিকা আসতাম না। আমিও। এত রাগ কিসের 2 জনের? হ্যাঁ স্যার, ক্ষমা করবেন, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। কি হয়েছে রোকসানা? ঈশান ইমার দিকে তাকাই। ইমা, তুমি এখানে কেন? ইসমা? ইসমা আকাশের সাথে আছে। রোকসানা, বলো, এখানে নিয়ে এসে কি আমি তোমার খুব সমস্যা করে দিলাম? না ম্যাডাম, আসলে কি জানি সমস্যা। রোকসানা কোনো কথা বলল না। ঈশান বলল, এগুলো বাদ, এখানে সবাই মজা করতে এসেছি, সো সবাই মজা করো। 2 জনকে যদি আর ঝগড়া করতে দেখি তাহলে সত্যি বলছি 2 জনকেই দেশে পাঠিয়ে দিব। না স্যার, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ম্যাডামকে ছেড়ে আমি কোথাও যাব না। ওকে, এখন ভেতরে চলো। ইসমা, পার্ক ভালো লাগছে? বন্ধু, খুব ভালো লাগছে। আকাশ আঙ্কেল আমাকে ঘোড়ায় বসিয়েছিল, খুব মজা লেগেছে। বন্ধু, আমি ওই যে দেখছো না, গোল বড়। ঈশান দেখে ইসমা চরকির দিকে দেখাচ্ছে। তুমি চরকিতে উঠবে? আমি, তুমি আর আম্মু। তোমার আম্মু উঠবে চরকিতে? তোমার আম্মু যে ভয় পায়, একবার তো দেখেছিলাম। বলে ঈশান চুপ হয়ে গেল এবং আস্তে করে চোখ তুলে ইমার দিকে তাকাই, দেখে ইমা তার দিকে তাকিয়ে আছে। ঈশান তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। আম্মু, তুমি ভয় পাও? একদমই না, আমি ভয় পাই না।
একটু গম্ভীর সুরে ঈশানের দিকে তাকিয়ে। চলো আমরা সবাই তাহলে উঠি। বলে ইসমা ঈশান ইমার হাত ধরে দৌড়ে চরকির কাছে নিয়ে আসে। তারপর সবাই চরকিতে উঠে বসলো। ইসমাকে মাঝখানে দিয়ে দুই পাশে ইমা ঈশান বসে। পেছনের দোলনাটায় জনি, জনির পাশে আকাশ, আকাশের পাশে রোকসানা। আকাশ ভুরু কুচকে বলল, আমি মাঝখানে বসবো না। ঈশান পেছন ঘুরে তাকাই, দেখে জনি রোকসানা দুইজন দুজনার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। ঈশান একটু গম্ভীর সুরে জোরে বলল, কি হয়েছে? বলতে রোকসানা জনি চমকে ঈশানের দিকে তাকাই এবং তাড়াতাড়ি দুইজন কাছাকাছি বসে হেসে বলে, কই কিছু না তো স্যার, কিছু হয়নি। আকাশ জনি রোকসানার কাণ্ড দেখে মুখ চেপে হাসে। ইমা ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান মুখে হাত দিয়ে মুচকে মুচকে হাসছে। ঈশানের হাসি দেখে ইমাও মুচকে হাসে। চরকিটা ঘুরতে লাগে। ইসমা ঈশান দুজনেই খুব মজা করছে, কিন্তু ইমা ভয়ে চোখ বন্ধ করে দাঁতের ওপর দাঁত চেপে একদম শক্ত হয়ে বসে আছে। ঈশান দোলনার পিছনের লোহাটা শিক ধরেছিল। এমন সময় ইমা ঈশানের হাতের ওপর হাত রেখে শক্ত করে চেপে ধরে। ঈশান ইমার হাতের ছোঁয়া পেতেই হাসি বন্ধ হয়ে যায়। ঈশান হাতের দিকে তাকায়, দেখে ইমা তার হাত চেপে ধরে আছে। ঈশান ইমার দিকে তাকায়, দেখে ইমা ভয়ে চোখ বন্ধ করে আছে। ঈশান অপলক দৃষ্টিতে ইমার দিকে তাকিয়ে মনে মনে বলে, 6 বছর আগে যেমন ভয় পেয়ে আমার হাত চেপে ধরেছিলে, আজও ঠিক সেইভাবেই ধরেছ। ভাবতেই ঈশান হাতে ব্যথা অনুভব করে। ঈশান হাতের দিক তাকাই, দেখে ইমা ঈশানের হাত খামচি দিয়ে ধরেছে। ঈশান বড় বড় চোখ করে ইমার দিকে তাকাই। ঈশান ব্যথায় লোহার শিক আর শক্ত করে ধরে। ইমাও আরো জোরে ঈশানের হাত খামচি দিয়ে ধরে। ঈশান ব্যথায় দাঁতের উপর দাঁত চেপে ধরে বসে, চোখ বন্ধ করে দুই ঠোঁট চেপে ধরে আছে। এদিকে রোকসানা ভয়ে জনিকে শক্ত করে চেপে ধরে। জনি একদম হতবাক। জনির হার্টবিট জোরে জোরে ধুকধুক করতে লাগে। পেছনের দোলনায় ছিল আকাশ। আকাশ বসে থেকে ওদেরকেই দেখছিল এবং মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছিল। চরকি ঘোরা থামলো। ইমা চোখ খুলে ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান দোলনার রডের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে দুই ঠোঁট চেপে ধরে আছে। ইমা বিস্মিত চোখে তাকিয়ে মনে মনে বলল, ঈশান আবার অমন চেহারা করে আছে কেন? ও তো ভয় পায় না। ঈশান অসহায় চেহারা করে ইমার দিকে তাকালো, তারপর হাতের দিক। ইমাও ঈশানের দেখা দেখি হাতের দিকে তাকালো, দেখে তার নখ ঈশানের হাতে বসে গেছে এবং হাত দিয়ে রক্ত বের হচ্ছে। ইমা বড় বড় চোখ করে ঈশানের দিকে তাকাই এবং তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। ঈশান নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ইমা মন খারাপ করে বলল, সরি ঈশান, আমি বুঝতে পারিনি। ঈশান অসহায় সুরে মুচকি হেসে বলল, ইটস ওকে, ব্যাপার না। এদিকে রোকসানা তাড়াতাড়ি দোলনা থেকে নেমে চলে গেল। জনি অবাক হয়ে রোকসানার দিকে তাকিয়ে রইল। আম্মু চলো না আমরা খেলি। না মামুনি, তুমি খেলো, আমি একটু বসি। হিসমা, আমি খেলি তোমার সাথে, চলো। ইসমা খুশি হয়ে দৌড়ে এসে ঈশানের হাত ধরে। ঈশানের সাথে চলে যাই। এদিকে জনি রোকসানার সাথে কথা বলতে, আসলে রোকসানা জনির সাথে কথা বলে না, জনিকে এড়িয়ে এড়িয়ে চলে। আকাশ জনির কাছে এসে জনির কাঁধে হাত রেখে বলে, কিরে কাজ হচ্ছে না? জনি আকাশের দিকে তাকিয়ে কপাল কুঁচকে একটু জোরে বলল, চুপ কর তো, কিসের কাজ হচ্ছে না? আমি তো কি? আমি তো কিছু না। বুঝেছি। জনি তুই বল। আর না বল, তোর মনে যে এখন গিটার বাজছে বুঝতে পারছে। এদিকে ঈশান ইসমা খুব মজা করছে। ঈশান যেন ইসমার সাথে একদম বাচ্চা হয়ে গেছে। ইমা গালে হাত দিয়ে বসে ইসমা আর ঈশানকেই শুধু দেখছিল। সন্ধ্যা হয়ে গেল। সবাই বাড়ি ফিরবার জন্য গাড়িতে উঠে বসলো। সবাই খুব ক্লান্ত। ইসমা তো অলরেডি ঘুমিয়েই পড়েছে, ঈশানও ঘুম। ইমা ঘুমায়নি। গাড়ির জানালা দিয়ে বাইরে সন্ধ্যার আকাশ দেখছিল এবং কিছু একটা ভাবছিল। হঠাৎ গাড়িটা একটু ঝাঁকুনি দিয়ে উঠল। ইমা চমকে সোজা হয়ে বসে। পাশে তাকাতেই দেখে ইসমা ঈশানের বুকের সাথে ঠেস দিয়ে ঘুমাচ্ছে আর ঈশান ইসমার মাথার সাথে মাথা লাগিয়ে ঘুমাচ্ছে। ইমা ঈশানের হাতের দিকে তাকাই, দেখে তার নখের বসে যাওয়া কাঁটাগুলো ফুলে উঠেছে। ইমা মুখ ভার করে মনে মনে বলল, এটা কি করলাম? ওর হাত এভাবে নখ দিয়ে কেটে দিলাম। উফ, আমি ভেবে ঈশানের হাতে হাত দিতে গিয়ে কি মনে হলো আর হাত দিল না ইমা। ইমা ওয়াশরুমে ফ্রেশ হতেই হঠাৎ তার ঈশানের হাতের কথা মনে পড়ে। ইমা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ইসমা এখনো ঘুমেই আছে। ইমা মুখ মুছে।
রুম থেকে বের হয়ে মিস্টার মাইকির কাছে গিয়ে বলে ফাস্টেস্ট বক্স দিতে। মিস্টার মাইকি ইমাকে ফাস্টেস্ট বক্স দিলে ইমা ফাস্টেস্ট বক্স নিয়ে ঈশানের রুমে গিয়ে দরজার নক করে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। ইমা আবার নক করে, এবারও কোনো শব্দ আসে না। ইমা দরজা খুলে ভেতরে ঢুকে দেখে ঈশান নেই। ইমা রুম থেকে বের হতে যাবে, এমন সময় দরজা খোলার শব্দ। ইমা পেছনে ঘুরে তাকাই, দেখে ঈশান খালি গায়ে মাঝে তোয়ালে পেঁচিয়ে বের হচ্ছে ওয়াশরুম থেকে। ঈশান ইমাকে দেখে তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে লাগলো। ওয়াশরুমের দেওয়ালের সাথে মাথা বাড়ি লাগালো। ইমা তাড়াতাড়ি ঘুরে দাঁড়াই। ইস, আম সরি। ঈশান ইমার দিকে তাকাই এবং তাড়াতাড়ি এসে আলমারি থেকে পোশাক বের করে পড়তে লাগে। আসলে তোমার হাতে আমার নখ বসে কেটে গিয়েছে, তাই আম সরি। ইমা বলতেই ঈশান বলল, তুমি এখন আমার দিকে ঘুরতে পারো। ইমা আস্তে আস্তে ঈশানের দিকে ঘুরে দেখে ঈশান কপাল ধরে দাঁড়িয়ে আছে, ভেজা চুলগুলো কপালের ওপরে আছে। ইমা সেই 6 বছর আগে ঈশানকে যেন সামনে দেখছে। ইমা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ভাবে অতীত। ঈশান ইমার পায়ের উরুর উপর মাথা দিয়ে শুয়ে চোখ বন্ধ করে আছে। ইমা ঈশানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঈশান, তোমার চুলগুলো কপালের উপরে পড়ে থাকলে একদম বাচ্চা বাচ্চা লাগে দেখতে, খুব কিউট লাগে দেখতে তোমায়। তোমার ভালো লাগলে এইভাবে সব সময় থাকবো তাহলে। ইমা মুচকি হেসে ঈশানের কপালে চুল সরিয়ে কপালে একটা আদর মাখা চুমু দিল। ঈশান চোখ বন্ধ করেই মুচকে মুচকে হাসে। বর্তমান। ইমা, ইমা চমকে ওঠে, তাড়াতাড়ি ঈশানের দিক থেকে চোখ সরিয়ে নিল এবং একটু গম্ভীর সুরে বলল, তোমার হাতটা দেখি। হাত না থাক, দেখতে হবে না, ঠিক আছে। আমি একজন ডক্টর, এত কথা না বলে হাতটা দেখাও। ঈশান হাত আগে করলো। ইমা ঈশানের কাছে আসে, দেখে হাতে 5 নখের কাটা গুলো এখনো ফুলেই আছে। বিছানায় বসো। ঈশান ইমার কথা মতো বিছানায় বসলো। ইমা ঈশানের পাশে বসে ফাস্টেস্ট বক্স থেকে মলম বের করে ঈশানের হাতে মলম লাগিয়ে দিতে লাগে। ঈশান ইমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কাল মনে করে একটা ইঞ্জেকশন দিয়ে নিও। ঈশান বড় বড় চোখ করে, কি ইনজেকশন? না না, আমি ইনজেকশন দিব না। ইমা রাগান্বিত সুরে বলে, চুপ করো, ইঞ্জেকশন না দিলে সেপটিক হয়ে যেতে পারে। আবার খুব ভয় লাগে ইনজেকশনে। এত বড় ছেলে ইঞ্জেকশনে ভয় পায়? ঢং দেখলে বাঁচি না। হ্যাঁ। ইমা, অন্য কোনো উপায় নেই? না। বলে ইমা উঠে চলে গেল। এদিকে রোকসানার বারবার জনিকে জড়িয়ে ধরার কথা মনে পড়ছে। এটা কি করলাম? ওকে জড়িয়ে ধরলাম। অন্যদিকে জনিরও একই অবস্থা, বারবার শুধু তাকে রোকসানা ধরেছে সেটাই মনে হচ্ছে। ঈশান বারান্দায় বসে আছে, এমন সময় আকাশ আসে। আকাশ, বসো। জনি কোথায়? ওই রুমেই আছে, মনে হয় নতুন করে আবার রোকসানার প্রেমে পড়েছে। ঈশান আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, তার মানে রোকসানার সাথে জনির সম্পর্ক ছিল? ছিল বলে ভুল হবে, সম্পর্ক হওয়ার আগে ভেঙে গেছে। বলতো ঘটনাটা কি ছিল? ওদের এত ঝগড়ার কারণটা কি? আমি জনি রোকসানা এক ক্লাসেই পড়তাম। আমরা ছিলাম এসএসসির এর ক্যান্ডিডেট। ক্লাস 9-এর রোকসানা আমাদের স্কুলে ভর্তি হয়, তখন ওর সাথে আমাদের পরিচয়। রোকসানা ছিল একটু শান্ত স্বভাবের। জনি যেদিন প্রথম রোকসানাকে দেখছে সেদিনই রোকসানাকে মনে ধরে যায় জনির। জনি সবসময় রোকসানাকে দেখতো, বিষয়টা আমি খেয়াল করতাম। একদিন স্কুলের একটা ছেলে আমার আর জনির সামনে রোকসানাকে উত্ত্যক্ত করে। আমি দাঁড়িয়ে দেখছিলাম, কিছু বলতে যাব তার আগে জনি গিয়ে ছেলেটার মুখে এক ঘুষি মারে। ছেলেটা মাটিতে পড়ে যায়। আমি গিয়ে জনিকে আটকাই। সেই ছেলের বন্ধু বান্ধবরা আসে এবং ভালোই একটা ঝামেলা হয়। পরে আমাদের স্কুলের হেডম্যাডাম বিষয়টা সামলিয়ে নেয়। পরের দিন রোকসানা জনিকে থ্যাংক ইউ বলতে আসে। জনি আমার সাথেই ছিল। রোকসানা জনিকে থ্যাংক ইউ বলে এবং বন্ধুত্ব করতে চায়। জনি এত বেশি এক্সাইটেড হয়ে পড়ে যে এক্সাইটেডের কারণে ও আমার হাতে এমন জোরে চাপ দেয়, আমার ব্যথায় চোখে পানি চলে আসে। জনি পরে অবশ্য আমাকে সরি বলে। তারপর এভাবেই বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক চলতে থাকে রোকসানার সাথে। আমি জনি রোকসানা যেখানে যেতাম একসাথে যেতাম। ক্লাস 9 পার করে ক্লাস 10-এ উঠলাম। জনি রোকসানা নিজের মনের কথা তখনই দুজন দুজনাকে বলেনি।
কিন্তু অলরেডি দুজন দুজনাকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলে না। তো একদিন আমি আর রোকসানা একসাথে বসে গল্প করছিলাম। সেদিন জনির স্কুলে আসতে লেট হয়। আমি কোথায় কোথায় রোকসানাকে বলি যে তুমি কি জনিকে পছন্দ করো। রোকসানা আমার কথা শুনে লজ্জা পায়। আমি বলি, বলো, সমস্যা নেই, আমিও তো তোমার বন্ধু হই। তখন রোকসানা বলে যে আমি জনিকে পছন্দ করি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। তবে চিন্তা করেছি সামনে আমাদের স্কুলে যে বিদায় অনুষ্ঠান হবে সেই সময় ওকে আমার মনের কথা জানাবো। কিন্তু তুমি এই কথা জনিকে বলবে না। আসলে আমি ওর রিয়েকশনটা দেখতে চাই। জনি কিন্তু তোমাকে খুব পছন্দ করে। আমি জানি, ও চোখ দেখে আমি বুঝতে পারি। আমি আশায় ছিলাম ও আমাকে আগে বলবে, কিন্তু দেখছি ওর কোনো খবর নাই। তাই ঠিক করেছি আমিই আগে বলবো। স্কুলের বিদায় অনুষ্ঠানের 3-4 দিন আগে মোবাইলে আমাদের এই স্কুলের একটা মেয়ের সাথে পরিচয় হয় জনির। মোবাইলে? যে আসলে জনি ব্রেঞ্চের ওপর ওর ফোন নাম্বার লিখেছিল, আর নাম্বারের নিচে ছোট্ট লাইন লিখে কবিতা। যাই হোক, এ কথা সেই মেয়েটাই বলেন। মেয়েটার নাম ছিল তমা। তমা তখন পড়তো ক্লাস 9-এ। তমা জনির লেখা কবিতা খুব পছন্দ হয়েছিল, তাই নাম্বার নিয়ে জনিকে কল করে কথা বলে। জনিও ভালো মনে কথা বলে তোমার সাথে। আমি বিষয়টা খেয়াল করে আমি জনিকে বলি যে তুই কি রুকসানাকে পছন্দ করিস? হ্যাঁ করি, সেটা তো প্রথম থেকেই। তুই ওকে পছন্দ করিস তো বলে দিস না কেন? না, আমি ওর মুখ থেকে শুনতে চাই। আমি জানি ও আমাকে পছন্দ করে। তাহলে তুই এই মেয়েটার সাথে কেন কথা বলছিস? এটা তো ঠিক না। কথা বললে কি হবে? ও আমাকে ভাইয়ের মতো দেখে, ভাইয়া বলে ডাকে। তুই একটু বেশি ভাবছিস। মেয়েটা ভালো। আমি আর কিছু বলিনি। বিদায় অনুষ্ঠানের দিনে রোকসানা খুব সুন্দর করে সেজে আসে। রোকসানা এসে আমাকে বলে, আমি জনির জন্য একটা ছোট্ট গিফট কিনেছি, দেখতো কেমন হয়েছে বলে প্যাকেটে থেকে শপিস বের করে আমাকে দেখায়। শপিসটা পুরোটাই কাচের ছিল। একটা ছেলে আর মেয়ে জড়িয়ে ধরে কাচের, খুব সুন্দর ছিল শপিসটা। তো তারপর আমাকে রোকসানা জিজ্ঞেস করে জনি কোথায়। আমি বলি ওর একটা ফোন আসছে, কথা বলতে বলতে ওইদিকে গেছে। ঠিক আছে, আমি ওর কাছে যাই তাহলে। বলে রোকসানা হাসতে হাসতে দৌড়ে চলে যায়। এমন সময় অনেক জোরে বৃষ্টি আসে। তো আমি বৃষ্টির পানি যেন মাথায় না পড়ে তাই দৌড়ে একটা ক্লাসের ভিতরে গিয়ে দাঁড়াই। পেছনে ঘুরে দেখি তোমার ব্রেঞ্চের বসে আছে। জনি নিচে বসে তোমার পা নিজের পায়ের উপর নিজের তোমার পায়ের পাতা ঢুলে দিচ্ছে। আমি দেখে পুরো বেকুব হয়ে যায়। আমি তখন রোকসানার কথা ভাবছিলাম। আমি তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বের হয়ে রোকসানাকে খুঁজতে যাই। তখন একটা কথাই আমার মাথার মধ্যে ঘুরছিল যে এই পরিস্থিতিতে রোকসানা যেন জনিকে না দেখে, তাহলে ও মনে কষ্ট পাবে। আমি ক্লাস পার হতেই দেখি ওই ক্লাসের জানালার সামনে রোকসানা দাঁড়িয়ে ওদের দেখছে। আমার তো মাথায় হাত। আমি কি করবো বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে রোকসানার কাছে আসি এবং জানালা দিয়ে ভিতরে তাকায় দেখি তোমার জনির ঠোঁটে কিস করছে। রোকসানা দেখে ঘুরতেই আমার সাথে ধাক্কা লাগে। আমি কিছু বলার আগেই রোকসানার হাত থেকে শপিসটা মেঝেতে পড়ে আছাড় মেরে ভেঙে ফেলে এবং চলে যায়। আমি একটা কথাও বলি না। ঠিক সেই সময় জনি শব্দ শুনে বের হয়ে আসে। আমার তখন জনির উপর এত রাগ উঠছিল, জনি আসা মাত্রই আমি জনিকে একটা ঘুষি মারি। আমি কিছু করিনি। তোমা আমাকে কিস করবে আমি বুঝতে পারিনি। আমি কি জানতাম ওর মনে এমন ছিল? রোকসানা তোকে প্রপোজ করতে এসেছিল, ভালোই হয়েছে চলে গেছে বলে আমিও রেগে চলে যাই ওইখান থেকে। তারপর জনি রোকসানাকে সত্যি বলতে যায় অনেকবার, কিন্তু রোকসানা শুনে না। একদিন জনি দেখে রোকসানা একটা ছেলের হাত ধরে হাসতে হাসতে যাচ্ছে। জনির রাগ হয়। জনি সরাসরি গিয়ে রোকসানাকে থাপ্পড় মারে। রোকসানাও জনিকে থাপ্পড় মারে। তারপর থেকে দুজন দুজনাকে সহ্য করতে পারে না, দেখতেও পারে না। প্রায় 7 বছর পর রোকসানার সাথে আমাদের আবার দেখা হলো। এই তো হলো ঘটনা। বুঝলাম, কিন্তু এটা তো পুরাই একটা ভুল বোঝাবুঝি হয়েছে। জি স্যার, প্রেম শুরু হওয়ার আগেই শেষ। আমার মতে ওদের ভুল বোঝাবুঝিটা ভাঙানো উচিত, কি বলো?
কিভাবে স্যার? সেটা তুমি আমার হাতে ছেড়ে দাও। তুমি শুধু একটা কাজ করবে, দুজনার কাছে গিয়ে কিছু কথা বুঝিয়ে বলবে, ভুল ভাঙানোর সূত্রপাত যেটাকে বলে। ওকে স্যার। পরের দিন বিকেলে সবাই ইসানের কথা মতো তৈরি হয়ে বের হলো এবং সবাই মিলে চলে যায় সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে এসে সবাই অবাক হয়ে যায়। ইমা রীতিমতো হতবাক হয়ে তাকিয়ে থাকে। সমুদ্র থেকে একটু দূরে খুব সুন্দর করে অর্কিড ফুল, হলুদ গোলাপ ফুল, লাইট সবকিছু দিয়ে ডেকোরেশন করিয়ে সাজিয়েছে। এগুলো কি? সারপ্রাইজ সবার জন্য। আজ কি বলতো? কি স্যার? আকাশ জনির মাথায় মেরে বলল, আজ ভালোবাসা দিবস। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, তাই ভালোবাসা দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই সারপ্রাইজ। ইমা বিরক্তি চোখে ইসানের দিকে তাকাই, কিন্তু কিছুই বলে না। জনি রোকসানার দিকে তাকাই, রোকসানা জনের দিকে তাকাই। তারপর সবাই বসে। রোকসানা, জনি, আকাশ এক টেবিলে বসে, আর ইসমা, ইসান, ইমা এক টেবিলে। ইসমা ইসানের দিকে তাকিয়ে বলে, বন্ধু, আমরা ওই সমুদ্রের কাছে যাব না? সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে ইসান ইসমার গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, যাবো তো মামুনি, আগে কিছু খেয়ে নেই তারপর যাবো। সবাই খাওয়া দাওয়া শেষ করলো। ইসান আকাশের দিকে তাকিয়ে ইশারা করলো। আকাশ উঠে ইসানের কাছে আসে। ইসান আকাশের কানে ফিসফিস করে বলে, কথা বলেছো ওদের সাথে? জি স্যার, বলেছি। ওকে। ইসান উঠে দাঁড়ায় এবং ইসমাকে বলে, চলো ইসমা, আমরা সমুদ্রের কাছে যাই। ইসমা খুব খুশি হয় এবং ইসানের সাথে যায়। আকাশ ও ইসানের পিছে যায়। ইমা ওখানেই বসে থাকে। ইমা জনি রোকসানাকে বসে থাকতে দেখে কি মনে হয় উঠে চলে যায় সেখান থেকে। এদিকে ইসান ইসমা সমুদ্রের পানির সাথে খেলছে, মজা করছে। আকাশ পিছে। জনি রোকসানার দিকে তাকাবে, তার আগেই ইমার দিকে চোখ যায়। দেখে ইমা দাঁড়িয়ে ইসান ইসমাকেই দেখছে। আকাশের কি মনে হয়, সে গিয়ে ইসানকে বলে, স্যার, আমি ইসমার সাথে খেলছি, আপনি কি ম্যাডামের সাথে কথা বলুন, ম্যাডাম একা দাঁড়িয়ে আছে। ইসান মাথা ঘুরিয়ে পিছনে ইমার দিকে তাকাই, দেখে ইমা তাদের দেখছে। ইমা চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকাই। ইসান মুচকি হেসে বলে, ওকে, ইসমার খেয়াল রেখো। ইসমা, আমি তোমার সাথে খেলবো, আসো। বলে আকাশ ইসমাকে নিয়ে যায়। ইসান ইমার কাছে আসে। ইসান ইমার সামনে দাঁড়িয়ে বলে, হাই। হাই। বোর হচ্ছ? না, বোর হবে কেন? চলো সামনে যাই। কিন্তু ইসমা। আকাশ ইসমাকে সামলে নেবে, চলো। এদিকে জনি রোকসানা বসে আছে। কেউ এখনো একটাও কথা বলেনি। জনি রোকসানার হাতের দিকে তাকাই এবং আস্তে করে রোকসানার হাতের উপর হাত রাখে। রোকসানা চমকে জনের দিকে তাকাই। জনি নরম সুরে বলে, রোকসানা, আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই। দেখো, তুমি সেই দিন যা দেখেছিলে সব কিছুই মিথ্যে। আমি সেই প্রথম থেকে তোমাকে ভালোবাসি। রোকসানা, আমি আসলে তোমার সাথে কথা বলতাম ভালো মনে। আমি বুঝতে পারিনি যে ও আমাকে পছন্দ করে। জনি, এগুলো বলে এখন কি হবে? তুমি তোমার জীবনে এগিয়ে গেছো, আমি আমার জীবনে। আমি এগিয়েছি, কিন্তু আমি আজও তোমাকে মনে করি। রোকসানা, আজও কাউকে ভালোবাসতে পারিনি, কারণ তোমার চেহারা চোখে ভেসে ওঠে। রোকসানা, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? এটা কি আর সম্ভব জনি? এদিকে ইসান জনি রোকসানাকে কথা বলতে দেখে মুচকে মুচকে হাসতে লাগে। ইমা খেয়াল করে যে ইসান জনি রোকসানার দিকে তাকিয়ে হাসছে। কি হয়েছে, তুমি ওদের দেখে কেন হাসছো? কাল আকাশের কাছ থেকে ওদের লাভ স্টোরি শুনলাম। আসলে ওদের সম্পর্ক হওয়ার আগে শেষ হয়ে গেছে একটা ভুল বোঝাবুঝিতে। এই যে আমরা এখানে এসেছি, আমি এত কিছু প্ল্যান করেছি শুধু ওদের দুইজনের জন্য। আমি চাই ওদের ভুল বোঝাবুঝিটা শেষ হোক। ভুল বোঝাবুঝিটা যে কত কষ্ট দেয় সেটা আমি জানি। কি বলতে চাচ্ছ ঈশান? ইসান ইমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি বোঝো না ইমা। ইমা, তুমিও আমাকে ভুল বুঝে চলে গেছো। আমি ভুল বুঝিনি, বুঝেছো? একদিন এই ভুল তোমার ভাঙবে ইমা, অবশ্যই ভাঙবে। ইমার দিকে তাকিয়ে মনে মনে বলল। ইমা গিয়ে গাড়িতে উঠে বসে। ইসান সমুদ্রের দিকে মুখ করে একটা গভীর শ্বাস ছাড়ে। ইসান জনি রোকসানার কাছে আসলো। রোকসানা জনি ইসানকে দেখে উঠে দাঁড়াই। বসো তোমরা। রোকসানা, জনি, মানুষের জীবনে অনেক কিছু ঘটে,
আমরা যা চোখে দেখি তা যে সত্যি হবে এমন কোনো কথা নেই। তোমরা এক ভুল বোঝাবুঝিতে প্রায় 7 বছর এমন ভুল বুঝিয়েই কাটিয়ে দিলে। আজ যখন সত্যিটা জানতে পারলে নিশ্চয়ই একবার হলেও তোমাদের আফসোস হচ্ছে। আসলে কি জানো, ভুল বোঝাবুঝি হয়ে আলাদা হওয়ার আগে বিষয়টা একটু খুঁটিয়ে দেখবে যে তুমি যে কারণে ভুল বুঝলে আদৌ সেটা ঠিক কিনা। তাহলে হয়তো সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে। যাই হোক, এখন কি তোমাদের মধ্যে সব ঠিক হলো? জানি না স্যার, রোকসানা কিছুই বলছে না। স্যার, আমি রোকসানাকে এখনো চাই। রোকসানার দিকে তাকিয়ে কথাগুলো বলে জনি। স্যার, প্রায় 7 বছর পার হয়ে গেছে, এখন এগুলো বলে কোনো কি লাভ আছে? আছে। যদি মন থেকে জনিকে ভালোবেসে থাকো তাহলে কখনো তাকে ভুলতে পারবে না এবং অন্য কারো জীবনে প্রবেশও করতে পারবে না। তোমার বিবেক বাধা দেবে। আমি বলবো তুমি ভাবো রোকসানা, তারপর তুমি জনিকে তোমার উত্তর জানিও। জনি অপেক্ষা করবে। কি, তাই তো জনি? জি স্যার, আমি অপেক্ষা করব তোমার উত্তরের, রোকসানা। সবাই গাড়িতে উঠে বসে বাড়ি ফেরার জন্য। ঈশান ইমার দিকে তাকাই, দেখে ইমার চোখ ফুলে আছে। ঈশান বুঝতে পারলো ইমা কান্না করেছে। ঈশান কোনো কথা বলল না। ইমাও একবারের জন্য ঈশানের দিকে তাকালো না। তারা চলে আসে বাড়িতে। ইসমা ঘুমিয়ে গিয়েছে। ইমা ইসমাকে কোলে নিতে গেলে ঈশান বলে, আমি নিচ্ছি। ইমা ঈশানের দিকে তাকাই। ঈশান ইসমাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হয় এবং ইসমাকে নিয়ে ইমার রুমে গিয়ে শুইয়ে দেয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে হবে না। আই এম সরি যদি তোমাকে কষ্ট দিয়ে কথা বলে থাকি। ইটস ওকে, এখন তুমি আসতে পারো। ঈশান আর কোনো কথা বলল না। রুম থেকে বের হয়ে চলে গেল। ইমা বিছানায় বসে মাথা নিচু করে গভীর একটা শ্বাস ছাড়ে। এর মধ্যে মিস্টার মাইকি এসে বলে, ম্যাডাম, আপনি ইঞ্জেকশনটা নিয়ে আসতে বলেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাইকি। মাইকি চলে যেতে লাগলো। ইমা মাইকিকে দাঁড়াতে বলে। জি ম্যাডাম। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি বলুন। আপনি প্রথম দিন আমার নাম ধরে ডেকেছিলেন। আমার যতদূর মনে আছে আমি আপনাকে আমার নামটা বলিনি, তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? 6 বছর আগে ঈশান স্যার এখানে এসে প্রায় 2 বছর ছিলেন। স্যার প্রতি রাতে নেশা করত এবং আপনার নাম জাপত আর বাচ্চাদের মতো কাঁদতো। আমি একদিন স্যারকে জিজ্ঞাসা করি। অতীত সকালবেলা নাস্তার টেবিলে বসে ঈশান নাস্তা করছে। মাইকি ঈশানের পাশে দাঁড়িয়ে আছে। মাইকি একটু সাহস নিয়ে ঈশানকে জিজ্ঞেস করে, স্যার, ছোট মুখে বড় কথা। আপনি যেদিন থেকে এখানে এসেছেন প্রায় প্রতিদিনের হাতেই নেশা করে জোরে জোরে কান্না করেন এবং ইমা ইমা বলে ডাকেন। স্যার, কে ওই ইমা? হিমা, হিমা আমার ভালোবাসা। আপনি দেখবেন ওকে, ও অনেক সুন্দর দেখতে। বলে ঈশান মানিব্যাগ বের করে ইমার ছবি দেখালো মাইকিকে। এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি মিস্টার মাইকি, কিন্তু একটা ভুল বোঝাবুঝিতে ওকে হারিয়ে ফেলেছি। ও ছেড়ে চলে গেছে আমাকে। স্যার, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে এইভাবে মদ পান করেন, আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে, তখন কি করবেন? স্যার, ম্যাডাম আপনাকে ভুল বুঝেছে। দেখেন, আপনি যখন এখান থেকে দেশে ফিরে যাবেন তখন ঠিক ম্যাডাম নিজের ভুল বুঝে আবার আপনার কাছে ফিরে আসবে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বর্তমান স্যার আমার কথা একটু প্রশান্তি পায় এবং ঠিক করে উনি আর নেশা করবেন না। স্যার এই রুমে থাকতো। স্যার আমাকে বলে এই রুমের রং চেঞ্জ করে আপনার পছন্দের গোলাপি রং দেয়ালে করতে। আমি স্যারের কথা মতোই দেয়ালে এই গোলাপি রং দেই। স্যার যেই 2 বছর ছিল এখানে পায় প্রত্যেক দিনই আপনার গল্প করত আমার সাথে। আপনি যেদিন এসেছিলেন সেদিন আমি আপনাকে দেখে চিনতে পেরেছিলাম। বলতেই একজন মেয়ের এসে বলল, স্যার, আপনাকে ঈশান স্যার ডেকেছেন। চলো, আমি আসি ম্যাডাম। হুম। মাইকি চলে যাই। ইমা মাইকির কথায় একদম হতবাক হয়ে যায়। পরের দিন সন্ধ্যায় ঈশান বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় তার ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখে ক্যানি কল করেছে। ঈশান কল রিসিভ করে কানে ধরে। মিস্টার ক্যানি, বলুন। স্যার, মিরান এখন হসপিটালে এসেছে। ওকে, মিরানের উপর নজর রাখুন, আমি আসছি। ওকে স্যার। ঈশান কল কেটে দিয়ে উঠতেই ইমা আসে। ঈশান ইমার দিকে তাকাই। কোথাও যাচ্ছো? কিছু বলবে?
না তেমন কিছু না। আচ্ছা, দেশে কবে ফিরবো? তাড়াতাড়ি ফিরবো, চিন্তা করো না। তোমাকে একটা কথা বলার আছে। বলো। আজ সকালে মিরান দেশে ফিরেছে। আমার লোকজন ওকে নজরে রেখেছে। আমি এখন যাচ্ছি। আমার লোক আসবে তোমাকে নিতে। তুমি চলে এসো, যেহেতু তুমি ওর মুখে সব শুনতে চেয়েছো। কিন্তু ইসমা? ইসমা রোকসানার কাছে থাকবে, সমস্যা নাই তো। আর এই বাসায় সবাই আছে। মিস্টার মাইকিকে বলে যাব, তুমি চিন্তা করো না। ওকে। ঈশান চলে গেল নিজের রুমে। রুমে এসে পোশাক চেঞ্জ করে, ডয়ের থেকে রিভলভার বের করে কোমরে গুজে কোট ঠিকঠাক করে রুম থেকে বের হয়ে চলে গেল। ইমা বসে ইসমার খেলা দেখছে। ইসমা রোকসানার সাথে খেলছে। ইমার হঠাৎ মিস্টার মাইকির বলা কথাগুলো মনে হয়ে যায়। ইমা মনে মনে বলল, আমি ঈশানের সাথে কোনো অবিচার করলাম না তো? আমার কি ওর কথাটা সেদিন শোনা উচিত ছিল? কিন্তু আমি তো ওর জন্য আমার পরিবার। ইমা ভাবতেই মাইকি এসে বলল, ম্যাডাম আপনাকে নিয়ে যেতে এসেছে। ওকে, আসছি। আপনি কোথাও যাবেন ম্যাডাম? তুমি ইসমার খেয়াল রেখো। ইসমা উঠে ইমার কাছে এসে বলে, আম্মু, আমিও যাব। ইমা ইসমার গালে হাত দিয়ে বলল, না মা, আমি তাড়াতাড়ি আসবো। তুমি রোকসানা আন্টির সাথে খেলা করো, আর একটু পর খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে মামুনি। বলে ইসমার গালে চুমু দিয়ে চলে গেল ইমা। এদিকে ঈশান মেরানের বাড়িতে গিয়ে ধরেছে। মেরানের বডিগার্ডদের সবাইকে মেরে আরেক রুমে বন্ধ করে রাখছে ঈশানের লোকজন, এবং মেরানকেও ধরে মারছে। ঈশান সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে, আর মেরান মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে। ঈশান রিভলভার মেরানের সামনে টেবিলের ওপর রাখে এবং মেরানের দিকে তাকিয়ে বলে, কি ভেবেছিলি অন্যকে ফাঁসিয়ে দিয়ে বেঁচে যাবি? আমাকে দেখ, আমি ঈশান চৌধুরী। আমার পথে কাঁটা ছাড়বি ভেবেছিলি? আমি জানতেও পারবো না? আমার চোখ ঈগল পাখির মতো, এটা তুই ভুলে গেলি কিভাবে? মেরানের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। মেরান বাঁকা হাসি দিয়ে রক্তমাখা থুতু পাশে ফেলে দিয়ে বলল, অ্যাটিটিউড? এখনো এত অ্যাটিটিউড? আপন মানুষ হারিয়েও দেখি অ্যাটিটিউড কমেনি। ঈশান বাঁকা হাসি দিয়ে বলে, আমার রক্তে অ্যাটিটিউড মিশে আছে, বুঝলি? আচ্ছা, এখন বল, আমার হসপিটাল কেন হতে দিতে চাস না? কি সমস্যা তোর? এই শহরে একটাই হসপিটাল থাকবে, সেটা হলো আর কে হসপিটাল। তাহলে কি ধরে নিব তোরা বাবা ছেলে মিলে আমার বাবার বিপক্ষে গুটি খেলছিস? আমার বাবা তো কিছুই জানে না। আসলে কি জানিস, আমার বাবা একজন বিশাল বোকা, যে তোদের সাথে বন্ধুত্ব করেছে। বাবা এটা ভাবেনি যে তোরা হসপিটাল দিলে আমাদের হসপিটাল ডাউন হয়ে যেতে পারে। বুঝলাম। ড্রাগস এর ব্যবস্থা করিস, তাও আবার ডেড বডির মাধ্যম দিয়ে। তুই তো এমন ছিলিস না, এমন হলি কি করে? আমি না হয় প্রথম থেকে খারাপ, কিন্তু তুই তো ভালো ছিলি, শান্ত শিষ্ট ভদ্র। সমাজে মানুষকে অনেক কিছু করতে শিখায়। আমার এত পরিবর্তন তো তোদের কারণে হয়েছে। বলতেই ইমা হাজির। ঈশান ইমাকে দেখে রিভলভারটা টেবিলে থেকে আস্তে করে সরিয়ে রাখলো এবং উঠে দাঁড়ালো। মেরান ঈশানকে এমন করতে দেখে পিছনে ঘুরে তাকাই, দেখে ইমা আসছে। মেরান বাঁকা একটা মুচকি হাসি দেয়। ইমা মেরানের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। ইমা মেরানের সামনে এসে হাঁটু ভেঙে বসে বলল, আমার কি করা উচিত? তোমার কুশলাদি জিজ্ঞেস করা উচিত, নাকি আমাকে এভাবে ফাঁসালে কেন সেটা জিজ্ঞেস করা উচিত? আমি তোমাকে ফাঁসাতে চাইনি, বাধ্য হয়ে ফাঁসিয়েছি। বাধ্য হয়ে? কি এমন কারণে তুমি আমাকে বাধ্য হয়ে ফাঁসিয়েছো জানতে পারি মেরান? আচ্ছা মেরান, আমরা তো ভালো বন্ধু ছিলাম, তাই না? এক ক্লাসে পড়েছি, তাহলে একই মেডিকেল কলেজে পড়েছি আমরা। আমার ক্ষতি করার আগে তুমি কি একবারও ভাবলে না? তুমি ভেবেছো আমার কথা? আমার মনের কথা কখনো বোঝার চেষ্টা করেছো? ইমা বিস্মিত চোখে মেরানের দিকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছো তুমি? বাহ ইমা, ভালোই নাটক করো দেখছি। আরে মেয়েরা নাকি ছেলেদের চোখ দেখে মনের কথা বুঝতে পারে। তুমি বোঝোনি আমার কথা, এখন অভিনয় করছো? মেরান, তুমি তো জানতে আমি ঈশানকে ভালোবাসতাম। জানতাম। আরে এই ছেলে তোমার কত ক্ষতি করার চেষ্টা করেছে, তুমি তবু ওকে ভালোবাসলে কিভাবে? ইমা, আমি তো তোমার সাথে
ছিলাম, তোমার উপকার করেছি সব সময়, তাহলে কেন আমাকে বাদে ওকে জীবনে জায়গা দিলে? কেন ইমা? ঈশান রেগে জোরে বলল, স্টপ ইট। ইমা মেরান চমকে ঈশানের দিকে তাকাই। মেরান হেসে ইচ্ছা করে ইমার হাত ধরে টান দিয়ে জড়িয়ে ধরলো ইমাকে। ঈশানের মাথায় রক্ত টকবক করতে লাগে সেটা দেখে। ইমা মেরানকে ঠেলা দিয়ে সরিয়ে দিতে চাই, কিন্তু পারে না, কারণ মেরান অনেক শক্ত করে ইমাকে পেঁচিয়ে ধরে আছে। মেরান ঈশানকে আরো রাগানোর জন্য ঈশানের দিকে তাকিয়ে ইচ্ছা করে ইমার কাঁধে কিস করে। ঈশান রেগে রিভলভার নিয়ে মেরানের হাতে শুট করে দেয়। মেরান ইমাকে ছেড়ে দিলে ইমা পেছন সরে যায় এবং ঈশানের দিকে তাকাই। দেখে ঈশানের হাতে রিভলভার, রিভলভার থেকে ধোঁয়া বের হচ্ছে। ইমা ঈশানের দিকে তাকাই, দেখে ঈশানের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। ইমা একটু ঘাবড়ে গেল ঈশানকে এভাবে দেখে। মেরানের হাত থেকে রক্ত বেরোচ্ছে। মেরান হাত চেপে ধরে জোরে হাসতে হাসতে বলল, দেখো ইমা, দেখো তোমার ঈশানের আসল রূপটা দেখো। ইমা ঈশানের দিকে তাকিয়ে আছে। মেরান বাঁকা হাসি দিয়ে বলল, 6 বছর আগের কথা আমি ভুলতে চেয়েছিলাম, কিন্তু তোরা 6 বছর পরও আবার এক জায়গায় হয়ে আমাকে সব কিছু মনে করে দিয়েছিস। আমি জানতাম আমি ইমাকে কখনোই পাবো না, কিন্তু আমি ইমাকে তোরও হতে দেব না। 6 বছর দুজন আলাদা ছিলি কার কারণে? কার জন্য বলতো? আমার জন্য। মানে? ঈশান রিভলভার ফেলে দিয়ে রেগে এসে মেরানের শার্টের কলার ধরে রাগান্বিত সুরে বলল, কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। মেরান ঈশানের হাত তার শার্টের কলার থেকে সরিয়ে দিয়ে বলল, যে কারণটার জন্য তোরা আলাদা হয়েছিলি সেটার পিছে তো আমিই ছিলাম ঈশান। ঈশান ইমা দুজনেই মেরানের কথায় অবাক হয়ে গেল। 6 বছর আগে সেই মারামারিটা কি হঠাৎ এমনি হলো? না, মারামারিটা কিন্তু হঠাৎ হয়নি, সেটার পিছনে আমি ছিলাম। 6 বছর আগে ইমার বাবার সাথে তোরা দেখা করার কথা বলেছিল ইমা, সেদিন সেখানে আমিও ছিলাম। ভাগ্যক্রমে তোদের কথা শুনে ফেলি, আর আমি একটা ভালো সুযোগ পেয়ে যাই তোর কাছ থেকে ইমাকে সরিয়ে দেওয়ার। যারা তোকে মারতে এসেছিল তাদের আমি পাঠিয়েছিলাম যেন তোকে মারে, তুইও মরবি এটা আমি জানতাম। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সব কিছু। ইমার বাবা আর ইমা এসে যখন তোকে দেখবে আমি মনে মনে খুব খুশি হই। তোকে ভেঙে পড়তে দেখে মনে খুব শান্তি পাচ্ছিলাম। ইমা আমার না, ইমা তোর কি করে হয় বল? বলতেই ইমা এসে মেরানের গালে টেনে একটা থাপ্পড় মারল। মেরান গালে হাত দিয়ে ইমার দিকে তাকাই। ঈশান একদম স্তব্ধ হয়ে যায়। কি বলা উচিত, কি করা উচিত বুঝতে পারছিল না ঈশান। মেরান ঈশানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে ইমাকে বলল, দেখো ইমা, তোমার ঈশানকে দেখো, বেচারা ছেলে মনে কষ্ট পেয়েছে। ইমা ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান মেঝের দিকে তাকিয়ে আছে। মেরান জোরে একটা শ্বাস ছেড়ে ইমার দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম আগের বারের মতো এবারের প্ল্যানটাও কাজ করবে, কিন্তু হলো না। দুঃখ হচ্ছে সত্যি। ইমা মেরানের দিকে তাকাই। ঈশানও মাথা তুলে মেরানের দিকে তাকাই। আর এইভাবে দেখছো কেন তোমরা? সত্যি বলছি, ভেবেছিলাম 6 বছর আগের সেই ঘটনাটা ঘটেছে ঈশানের সাথে, সেটা এবার তোমার সাথে ঘটবে ইমা, কিন্তু সেটা হলো না। কারণ হলো ঈশান তোমাকে বিশ্বাস করে, তাই আমার প্ল্যানে পানি পড়ে গেছে। আমি তোমাকে কেন ফাঁসিয়েছি জানো? কারণ সেই লোকটা ছিল ঈশানের লোক। ওকে যদি তুমি মারো, ঈশান বিশ্বাস করবে যে তুমিও 6 বছর আগের প্রতিশোধ নিতে ওকে মেরেছ। ঈশান বিশ্বাস করবে তুমি ওকে আজও ঘৃণা করো। কিন্তু আমার পুরো খেলা ভেস্তে গেছে ঈশানের বিশ্বাসের কারণে। কি ঈশান, ঠিক বলছি? ঈশান উঠে এসে মেরানের মুখে 2-3টা ঘুষি মেরে চিল্লাই বলল, আমি ইমাকে কখনো অবিশ্বাস করিনি, 6 বছর পরেও অবিশ্বাস করব এটা তুই ভাবলি কি করে? বলে আরো 2-3টা ঘুষি মারলো। ইমা ঈশানের কথা শুনে অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। মেরানের নাক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ঈশান মারছে আর বলছে, তুই এগুলো কেন করলি বল, কেন করলি? মেরান ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঈশান নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে লাগে এবং জোরে বলে, হিমা আমাকে বোঝেনি, ও বোঝেনি আমাকে, আমার ভালোবাসা ও বোঝেনি। ইমা কান্না করে দিল এবং সেখানে থাকা সবার চোখে পানি চলে আসে। আকাশ জনিও কাঁদছে। মেরান নাকের রক্ত মুছতে মুছতে খেয়াল করে তার থেকে 1 হাত দূরে রিভলভার পড়ে আছে। ইমা উঠে ঈশানের কাছে এসে বসে এবং কাপা হাতে ঈশানের কাঁধে হাত রাখে। এই সুযোগে মেরান উঠে রিভলভার নিতেই ঈশান মাথা তুলে কান্না ভরা চোখে
ইমার দিকে তাকানোর আগেই মেরানের দিকে চোখ যায়। দেখে মেরান রিভলভার নিয়ে ইমার দিকে তাক করেছে। ঈশান ইমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই মেরান শুট করে।